হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আর আজকের টপিক ইংলিশ গ্রামারের বেসিক পার্টের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে। দেখো, ইংলিশ গ্রামারের আগের দুটি ভিডিওতে আমরা দেখেছি লেটার, ওয়ার্ড, সিলেবেল এবং সেন্টেন্স নিয়ে, এবং আরেকটি ভিডিও দেখেছি আমরা সেন্টেন্সের বিভিন্ন রকম ভাগ নিয়ে। তাহলে আজকের ক্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রিডিকেট নিয়ে। তোমরা যদি আগের দুটি ক্লাস দেখতে চাও তবে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো এবং সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেখে নিও। তো আজ শুরু করি। দেখো, সাবজেক্ট সম্পর্কে যাওয়ার আগে আমরা ফার্স্ট দেখব ভার্ব সম্বন্ধে। কাকে ভার্ব বলে? বাক্যের মধ্যে যে পার্টস অফ স্পিচটা দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায়। তাহলে বাক্যের মধ্যে যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তা হচ্ছে ভার্ব। দেখো, ভার্ব সম্বন্ধে বিস্তারিত আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ভার্বের দুটি ভাগ, মেন ভার্ব নিয়ে এবং হেল্পিং ভার্ব নিয়ে জানব। কাকে বলবো মেন ভার্ব, কাকে বলবো আমরা হেল্পিং ভার্ব। দেখো, একটা এক্সাম্পল দ্বারা কোনগুলো মেন ভার্ব এবং কোনগুলো হেল্পিং ভার্ব বুঝে নিই আমরা। ধরো, বাড়িতে বাবা রয়েছেন, বাবা হলেন বাড়ির মালিক, বাবা হলেন মেন। যখন বাড়িতে বাবা থাকবেন না তখন সেটা তুমি হোক বা বাড়িতে মাই হোক না কেন, বা বাড়ির অন্য কোনো মেম্বারই হোক, কী করছেন না সেই কাজগুলো, অর্থাৎ বাবার কাজগুলো সম্পূর্ণ করছেন। তারা ছিলেন হেল্পিং হ্যান্ড, কিন্তু তারা এখন হয়ে গেলেন মেন ভার্ব। অর্থাৎ যখন বাবার অনুপস্থিতিতে যখন তুমি বা বাড়ির কোনো মেম্বার কাজটা করছেন তখন অ্যাজ এ মেন হিসাবে তখন কাজটা হচ্ছে। তো এবার দেখে নেব আমরা যে কোনগুলো মেন ভার্ব। যে ভার্বের মোট তিনটে রূপ রয়েছে, যে ভার্বের মোট তিনটি রূপ বা তিনটে ফর্ম আছে সেগুলি মেন ভার্ব। অর্থাৎ যে ভার্বের V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 ফর্ম বা পাস্ট ফর্ম এবং V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে সেগুলি হচ্ছে কিন্তু আমাদের মেন ভার্ব। অর্থাৎ যদি আমরা বলি রাইট, রোট, রিটেন, প্লে, প্লেড, প্লেড, সিং, স্যাং, সাং, বা রান, র্যান, ঘুরে রান। অর্থাৎ যে সমস্ত ভার্বের মোট তিনটি ফর্ম রয়েছে, তিনটি রূপ রয়েছে, সেগুলি কিন্তু মেন ভার্ব। তাহলে কোনগুলো হেল্পিং ভার্ব? অর্থাৎ যে ভার্বগুলো এই মেন ভার্বকে সাহায্য করে সেগুলি হেল্পিং ভার্ব। দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো লিখলাম যে হি প্লেজ ফুটবল। এখানে কাজে সম্পন্ন করছে হি। কি করছে না, হি প্লেজ, খেলছে। তাহলে এই যে কাজটা এখানে হচ্ছে, এই যেখানে ক্রিয়াটা এখানে সংঘটিত হচ্ছে তা হচ্ছে মেন ভার্ব। এবং আমরা জানি যে এই প্লে ওয়ার্ডটার অর্থাৎ এই প্লে পার্টস অফ স্পিচটার মোট তিনটি ফর্ম রয়েছে, তাই কিন্তু এটাই মেন ভার্ব। প্লে, প্লেড, প্লেড, তাই কিন্তু এটা মেন ভার্ব। ধরে এবার লিখছি আমি যে হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এখানে কি মেন ভার্ব? এখানে কিন্তু অবশ্যই প্লেটাই মেন ভার্ব হবে, কারণ এই প্লে ভার্বের মোট তিনটি রূপ রয়েছে, প্লে, প্লেড, প্লেড। তাহলে কিন্তু প্লে এখানে হচ্ছে মেন ভার্ব। এবং দেখো, এখানে এই প্লেকে সাহায্য কে করছে? ইজটা। তাই এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক একই রকমভাবে যদি বলি আমরা যে হি ইজ রাইটিং আ লেটার, তাহলে এই বাক্যের মধ্যে কে মেন ভার্ব? না, এই রাইটটা, WRIT, রাইট এখানে মেন ভার্ব। যেহেতু এই ভার্বটার, যেহেতু এই রাইট ভার্বটার WRITE, এই রাইট ভার্বটার তিনটি রূপ রয়েছে, রাইট,
রোট, রিটেন, তাই কিন্তু এখানে এটা মেন ভার্ব। এবং যেহেতু এখানে ইজ এই ভার্বটা কী করছে না একে সাহায্য করছে, তাই এখানে ইজ কিন্তু হেল্পিং ভার্ব। তাহলে এখানে ইজ হলো হেল্পিং ভার্ব। ধরো বলছি আবার যে হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট। এবার দেখো এখানে এই বাক্যের মধ্যে প্লে কিন্তু মেন ভার্ব, কারণ আমরা আগে দেখেছি যে প্লে, প্লেড, প্লেড হয়, তাহলে এখানে প্লে মেন ভার্ব ছিল। এবং দেখো এখানে কিন্তু মোট দুখানা হেল্পিং ভার্ব রয়েছে, এক হচ্ছে হ্যাজ একটা হেল্পিং ভার্ব, অন্যদিকে বিন একটা হেল্পিং ভার্ব। কারণ আমরা জানি যে অ্যাম, ইজ, আর, বি, ওয়াজ, ওয়ার আর বিন, এরা হচ্ছে হেল্পিং ভার্বের বি টু বি ভার্বের পার্ট। অর্থাৎ টু বি ভার্বের এগুলো রূপ অ্যাম, ইজ, আর, বি, ওয়াজ, ওয়ার, বিন। তাহলে কিন্তু এখানে কী হচ্ছে, এখানে যেমন হ্যাজটাও হেল্পিং ভার্ব, ঠিক একই রকমভাবে কিন্তু বিন এখানে হেল্পিং ভার্ব। তাহলে এখানে প্লে ছিল মেন ভার্ব এবং এখানে কিন্তু মোট দুখানা হেল্পিং ভার্ব ছিল, এক হচ্ছে হ্যাজ, দুই হচ্ছে বিন। এবার ধরো লিখছি আমি যে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট দেয়ার। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই, অর্থাৎ এই হি হ্যাজ বিন অ্যাবসেন্ট দেয়ার কোনোখানে মেন ভার্ব নেই। কিন্তু দেখো আগের বাক্যটিতে এখানে প্লে ছিল মেন ভার্ব, কিন্তু এখানে কোনো মেন ভার্ব নেই। এখানে কিন্তু এই বিনটাই মেন ভার্বের কাজ করছে। ঠিক একই রকমভাবে যদি আমরা বলি যে সি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, কিন্তু এই বাক্যে সি মেন ভার্বের কাজ করছে। আমরা বলেছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, কিন্তু দেখো যেহেতু এই বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব নেই, তাই কিন্তু এখানে এই হেল্পিং ভার্ব ইজটাই অ্যাজ এ মেন ভার্ব কাজ করছে। যেমনটি আমি বলেছিলাম সেই এক্সাম্পলেতে, যখন বাড়িতে বাবা রয়েছেন তখন বাবা হলেন মেন, যখন বাড়িতে বাবা নেই যখন বাবার কাজটা তোমরা করছো তখন তোমরা মেন বাড়ির মালিকের কাজ করছো। ঠিক একই রকমভাবে যখন এই বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব নেই, আছে একটা হেল্পিং ভার্ব, তখন সেই হেল্পিং ভার্ব কিন্তু অ্যাজ এ মেন ভার্ব কাজ করছে। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা, ধরো লিখলাম রাজা হ্যাজ এ কার। দেখো লক্ষ্য করে এই বাক্যে কিন্তু কোনো মেন ভার্ব নেই, এখানে হ্যাজ আছে, হ্যাজ হচ্ছে একটা হ্যাভ ভার্ব, একটা হেল্পিং ভার্ব, কিন্তু এখানে অ্যাজ এ মেন ভার্ব কাজ করছে যে রাজার একটা গাড়ি রয়েছে। যেহেতু এই বাক্যে কোনো মেন ভার্ব নেই, তাই কে কাজটা করছে এখানেতে না হ্যাজটা, অর্থাৎ এখানে হ্যাজ কিন্তু মেন ভার্বের কাজ করছে। তাহলে আমরা বুঝলাম যে যে সমস্ত ভার্বের মোট তিনটি রূপ রয়েছে, অর্থাৎ V1 ফর্ম, V2 ফর্ম এবং V3 ফর্ম, সেগুলো হচ্ছে মেন ভার্ব। আর যে সমস্ত ভার্বগুলো মেন ভার্বকে সাহায্য করে সেগুলো হেল্পিং ভার্ব। এই সম্বন্ধে বিস্তারিত ক্লাস আমরা পরে করব। আজ তো আমাদের ক্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে, তো সেক্ষেত্রে এখানে আমরা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব জানলেই চলবে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো সাবজেক্ট সম্পর্কে। তো কাকে আমরা সাবজেক্ট বলি? দেখো যে কোনো বইতে খুঁজলে বা তোমাদের জিজ্ঞেস করলে তোমরা এটাই বলবে যে সাবজেক্ট কাকে বলে না বাক্যে যে কাজ করে তা সাবজেক্ট, অর্থাৎ যে বাক্যের ডুয়ার সেই সাবজেক্ট। অথবা আমরা বলতে পারি এইভাবে যে বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউন কোনো কাজ সংঘটিত করলে তাকে আমরা সাবজেক্ট বলি। অথবা তোমরা এটাও আসতে পারো যে বাক্যে যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। তাহলে ফার্স্ট থেকে আর বলি কাকে সাবজেক্ট বলে না বাক্যেতে যে কাজ করে তা সাবজেক্ট, অর্থাৎ বাক্যের যে ডুয়ার
তা হচ্ছে সাবজেক্ট। অথবা বলতে পারি আমরা যে বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউন কোনো কাজকে সংঘটিত করলে তাকে আমরা সাবজেক্ট বলি। অথবা বলতে পারি যে বাক্যের মধ্যে যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। তো এই যে সংজ্ঞাগুলো রয়েছে এগুলো কিছুটা ঠিক, কিছুটা ভুলও বটে। আমরা দেখব যে এগুলো কেন ভুল বা কেনই বা ঠিক। আসলে এই সংজ্ঞাগুলো কিছু লিমিটেশন রয়েছে, কিছু খামতি রয়েছে। কিছু এক্সাম্পল দিলে আমরা এসে বুঝতে পারবো। ধরো বলছি আমি, রাজা প্লেজ ফুটবল। তাহলে ফার্স্ট আমরা দেখব প্রথম যে সংজ্ঞা ছিল সেই সম্বন্ধে। ফার্স্ট কী লিখেছিল যে বাক্যে যে কাজ করে তা সাবজেক্ট অথবা যে ডুয়ার সেই সাবজেক্ট। লক্ষ্য করে দেখো, যখন এই বাক্যটা লেখা রয়েছে রাজা প্লেস ফুটবল, কে কাজটা এখানে করছে? নিশ্চয়ই রাজা করছে। তাহলে এখানে অবশ্যই রাজা সাবজেক্ট হবে। রাজা এখানে সাবজেক্ট, তাহলে অবশ্যই হবে। আবার ধরে বলছি আমি যে বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউন কোনো কাজ সংঘটিত করলে তা হচ্ছে সাবজেক্ট। তো কে খেলছে? কে? রাজাই খেলছে, তাহলে অবশ্যই এখানে রাজাই সাবজেক্ট হবে। আবার দেখো যেটা দুইয়ে লেখা রয়েছে যে বাক্যের যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি বলি যে কে খেলছে, কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? না, রাজার সম্পর্কে, তাহলে সাবজেক্ট, তাই তো? ধরো একটা জিনিস লিখছি আমি যে রাজা ইজ এ স্টুডেন্ট, রাজা হয় একজন ছাত্র। তো দেখো এই বাক্যে কিন্তু কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? রাজা সম্পর্কে, তাহলে কিন্তু এখানে রাজা অবশ্যই সাবজেক্ট। কিন্তু প্রথম যে সংজ্ঞাটা ছিল তা এখানে খাটবে না কো, কারণ কি এখানে কোনো অ্যাকশন ভার্বই নেই কো, কোনো কাজ এখানে সংঘটিত হচ্ছেই না কো, তাই কিন্তু এখানেতে প্রথম রুলটা খাটছে না কো। এবার দেখো তাহলে আমি কেন বললাম যে এই সংজ্ঞাগুলোর মধ্যে কিছু লিমিটেশন আছে, কিছু খামতি রয়েছে, কেন বললাম আমি? দেখো ধরো আমি লিখছি যে ফুটবল ইজ প্লেড বাই রাজা। এখানেও আমরা অবশ্যই যে রুল লেখা রয়েছে অর্থাৎ যে সংজ্ঞা রয়েছে এখানেতে সেটা খাটাবো এখানে আমরা। তাহলে ফার্স্ট কী ছিল? যে বাক্যে যে কাজ করে তো সাবজেক্ট। তাহলে কাজ এখানে কে করছে? যে ফুটবল খেলা হচ্ছে রাজার দ্বারা, কাজ কে করছে? নিশ্চয়ই রাজা কাজ করছে, তাহলে কি রাজা এখানে সাবজেক্ট হবে? তাহলে রাজা কি এখানে সাবজেক্ট হবে? কখনোই হবে না। তাহলে এই যে রুলটা কাজ করলো না এখানেতে। এবার যদি বলি আমি যে বাক্যে যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। দেখো বলছে ফুটবল ইজ প্লেড বাই রাজা, ফুটবল রাজার দ্বারা খেলা হচ্ছে। তাহলে বাক্যে কাহার সম্পর্কে কথা বলা হচ্ছে? নিশ্চয় রাজা সম্পর্কে। তাহলে রাজা কি এখানে সাবজেক্ট হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না কো। তোমরা তাহলে এবার বুঝতে পারলে নিশ্চয়ই যে খামতি এখানে কোথায় রয়েছে। তাহলে কোন সংজ্ঞা ধরলে বা কিভাবে বললে এখানে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো সাবজেক্ট সম্পর্কে। দেখো যদি আমরা বলি যে অ্যাক্টিভ ভয়েসেতে যে কাজ করে যে ডুয়ার সে সাবজেক্ট, অথবা প্যাসিভ ভয়েসেতে যে কাজটা গ্রহণ করে যে রিসিভার সে সাবজেক্ট, তবে অবশ্যই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কি বললাম আমরা ভয়েস চেঞ্জে এলাম, VOIC, আমরা ভয়েসে এলাম। আমরা জানি ভয়েসের মোট দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে অ্যাক্টিভ, দুই হচ্ছে প্যাসিভ। তাহলে আগে আমরা দেখে নেব কাকে আমরা প্যাসিভ বলি। প্যাসিভ মানে কি? বি ভার্ব প্লাস থার্ড ফর্ম, বি ভার্ব প্লাস থার্ড ফর্ম। তাহলে বি ভার্ব কোনগুলো? এই তো অ্যাম, ইজ, আর, বি, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো বি ভার্ব। থার্ড ফর্ম কোনগুলো? না ভার্বের যে 3 নম্বর রূপটা, পাস্ট পার্টিসিপল রূপটা, তা হচ্ছে V3 ফর্ম। তাহলে আমরা কি দেখব?
আমরা প্যাসিভ ভয়েস চিনব এইভাবেই, যখন দেখব যে বাক্যের মধ্যে একটা বি ভার্ব এবং V3 ফর্ম রয়েছে তখন তা হবে প্যাসিভ ভয়েস। তাহলে সঙ্গে আমি কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসেতে যে কর্তা, এটা অ্যাক্টিভ ভয়েস কেন? কারণ এখানে কোনো বি ভার্ব থার্ড ফর্ম দেওয়া নেই। আমার রুল কি ছিল যে বি ভার্ব প্লাস থার্ড ফর্ম থাকলেই তবে সেটা প্যাসিভ ভয়েস হবে, কিন্তু যেহেতু এই বাক্যটাতে কোনো বি ভার্ব প্লাস থার্ড ফর্ম দেওয়া নেই তাই এটি কোনো প্যাসিভ ভয়েস নয়, এটা হলে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমার সংজ্ঞা কী ছিল যে অ্যাক্টিভ ভয়েসেতে যে ডুয়ার, যে কাজ করে, অ্যাক্টিভ ভয়েসেতে যে ডুয়ার, যে কাজটা করছে সে হলো সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসেতে প্যাসিভ অর্থাৎ যে বাক্যের মধ্যে বি ভার্ব এবং থার্ড ফর্ম থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার মধ্যে একটা থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে, তা প্যাসিভ ভয়েস। যেমন ধরো এই বাক্যটি যে ফুটবল ইজ প্লেড বাই রাজা, ফুটবল ইজ প্লেড বাই রাজা, লক্ষ্য করে দেখো এই বাক্যের মধ্যে কিন্তু একটা বি ভার্ব ইজ রয়েছে এবং থার্ড ফর্ম প্লেড রয়েছে। এটা এখানে বি ভার্ব এবং থার্ড ফর্ম প্লেড রয়েছে, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। তাহলে সঙ্গে কী বলছিলাম আমি যে অ্যাক্টিভ ভয়েসেতে যে কাজ করে, যে ডুয়ার সে হলো সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসেতে যে কাজটা গ্রহণ করছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ফুটবল এখানে পুরো কাজটা গ্রহণ করছে তাই এ কিন্তু এখানে সাবজেক্ট, কখনো কিন্তু রাজা নয় কো। কারণ কি দেখলাম যে এই বাক্যে কাজ কে করছে, কাজ কিন্তু করছে রাজাই, কিন্তু রাজা এখানে সাবজেক্ট নয়, রাজা এখানে অবজেক্ট। কেন বলছি আমরা? এবং কি দেখলাম যেহেতু এই বাক্যের মধ্যে ফুটবল পুরো কাজটা গ্রহণ করছে তাই এখানে ফুটবল হচ্ছে রিসিভার, সেক্ষেত্রে এখানে ফুটবল সাবজেক্ট। এবার আমি কেন বললাম যেখানে রাজা সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। তোমরা মনে রাখবে যে ইংলিশ গ্রামারেতে যখনই প্রিপোজিশনে পড়েতে কোনো নাউন বা প্রোনাউন আসে সেই নাউন প্রোনাউন অবশ্যই সেই প্রিপোজিশনটার অবজেক্ট হয়। তাহলে কি বললাম, ইংলিশ গ্রামারেতে যদি কখনো প্রিপোজিশনে পড়েতে কোনো নাউন বা প্রোনাউন আসে তবে অবশ্যই সেই নাউন বা প্রোনাউন হবে সেই প্রিপোজিশনটার অবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা যা বললাম? তাহলে আমরা দেখলাম যেখানে কিন্তু রাজা কোনোভাবেই সাবজেক্ট হচ্ছে না। কারণ কি? কারণ এখানে রাজা কাজটা করলেও এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এবং আমরা এটাও দেখলাম যেখানে রাজা এখানে অবজেক্ট। কারণ কি এখানে বাইয়ের পরে রাজা আছে তাই এখানে বাইয়ের এটা অবজেক্ট রাজাটা। তাহলে আজকে আমরা সাবজেক্টের সংজ্ঞায় এটাই আমরা লিখতে পারি যে অ্যাক্টিভ ভয়েসেতে যে কাজ করে সে সাবজেক্ট, আর প্যাসিভেতে যে কাজ গ্রহণ করে সে সাবজেক্ট। তাহলে ফার্স্ট কি লিখব যে অ্যাক্টিভ ভয়েসে যে ডুয়ার, যে কাজটা করছে সে সাবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসেতে যে রিসিভার সে সাবজেক্ট। এবং তার সঙ্গে আমরা কিন্তু এই নিয়মটাও রাখতে পারি যে বাক্যে যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। কারণ কি ধরো বলছি আমি যে রাজা ইজ এ স্টুডেন্ট, প্রথম কথা এখানে কোনো থার্ড ফর্ম নেই, এখানে ইজ একটা বি ভার্ব আছে, কোনো থার্ড ফর্ম নেই, তাই এ কিন্তু কোনোভাবেই প্যাসিভ ভয়েস নয়। তাহলে বলতে পারি আমরা যে কি এর একটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। রাজা যে স্টুডেন্ট সাধারণ একটা বর্ণনা, কিন্তু কি হবে এর কখনোই কোনো ভয়েস চেঞ্জ করা সম্ভব হবে না। কারণ কি? কারণ এই ভয়েসের মধ্যে কোনো অ্যাকশান ভার্বই নেই।
তাহলে কি বলতে পারি এখানে আমরা, যে এই বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলছি আমরা সেই সাবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, এখানে রাজা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সংজ্ঞাতে এই পেলাম যে অ্যাক্টিভ ভয়েসেতে যে ডুয়ার যে কাজটা করে সে সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসেতে যে কাজটা গ্রহণ করে যে রিসিভার সে সাবজেক্ট। এবং এটাও পেলাম আমরা যে এই ধরনের বাক্যেতে যেখানে কমপ্লিমেন্ট আসবে, রাজাকে একটা স্টুডেন্ট, স্টুডেন্টকে রাজা, সেখানে কি বলতে পারি আমরা, যে বাক্যে যাহার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। তাহলে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, রাজা সম্পর্কে, তাহলে এখানে রাজা অবশ্যই সাবজেক্ট। আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলে। এবারে আমরা দেখব অবজেক্ট সম্পর্কে। কাকে আমরা বলি, অবজেক্ট। তো দেখো, অবজেক্ট সম্পর্কে জানার আগে একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট সব সময় কিন্তু নাউন বা প্রোনাউনই হয়। তাহলে কি বললাম, যে বাক্যের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট সব সময় কিন্তু নাউন অথবা প্রোনাউনই হবে, অন্য কিচ্ছু হবে না। তাহলে এটা পেলাম আমরা যে অবজেক্ট জানার আগে জানতে পারলাম যে বাক্যের মধ্যে কী অবজেক্ট হবে, নিশ্চয়ই কোনো একটা নাউন বা প্রোনাউন হবে। দেখো আমরা সাবজেক্ট জেনে গেছি, এবার জানবো আমরা অবজেক্ট সম্পর্কে। তো প্রথম রুলে আমরা বলতে পারি যে বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা বের হয় তা হলো অবজেক্ট। কি বললাম, বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করি তবে যে উত্তর বের হয় তা হলো অবজেক্ট। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে সুজয় রিডস এ বুক। তাহলে ভার্বকে এখানেতে নিশ্চয় এখানে রিডস ভার্ব, তো প্রশ্ন করো রিডসকে, সুজয় রিডস হোয়াট, কি উত্তর আসছে, উত্তর আসছে এ বুক। তাহলে এখানে এ বুক অবশ্যই অবজেক্ট। ধরে বলছি আমি যে হি গিভস মি এ ফ্লাওয়ার। তোমরা প্রশ্ন করো ভার্বকে, হি গিভস হোয়াট, হি গিভস হোয়াট এ ফ্লাওয়ার, উত্তর আসছে। তাহলে এখানে এ ফ্লাওয়ার হলো অবজেক্ট। হি গিভস হুম, কি উত্তর আসছে, মি, তাহলে এখানে মি হলো অবজেক্ট। তাহলে এখানে কি পেলাম আমরা, যে এই বাক্যে কিন্তু ভার্বের দুটি অবজেক্ট রয়েছে। ঠিক একই রকমভাবে বেশ কিছু ভার্ব আছে, যেমন টিচ, গিভস, লেন্ড, এইসব ভার্বের কিন্তু ডবল অবজেক্ট রয়েছে। তাহলে প্রথম রুলে আমরা দেখলাম যে বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করি যে উত্তর আসে তা হলো অবজেক্ট। এবং সেকেন্ড রুলে দেখব আমরা যখনই ইংলিশ গ্রামারেতে প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন আসে, যখনই ইংলিশ গ্রামারে প্রিপোজিশনের পরেতে কোনো নাউন বা প্রোনাউন বসে তখন সেই নাউন বা প্রোনাউন হচ্ছে কি, সেই প্রিপোজিশনটার অবজেক্ট। ধরো লিখলাম এ লেটার ইজ রিটেন বাই মি। দেখো এখানে বাই হচ্ছে একটা প্রিপোজিশন এবং এরপর এখানে মি আছে, মি একটা প্রোনাউন। তাহলে অবশ্যই কিন্তু এই মি হচ্ছে এই বাইয়ের অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম এটাই,
যে সব সময় কিন্তু অবজেক্ট হবে কোনো নাউন বা প্রোনাউন। দ্বিতীয় পেলাম বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তা হলো অবজেক্ট। এবং তৃতীয় পেলাম যে ইংলিশ গ্রামারেতে প্রিপোজিশনের পরেতে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে তখন সেই নাউন বা প্রোনাউন হবে সেই প্রিপোজিশনটার অবজেক্ট। তো এবার আমরা দেখব অবজেক্টের ভাগ সম্পর্কে। দেখো অবজেক্টের মোট দুটি ভাগ রয়েছে, এক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, দুই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ফার্স্ট লিখছি আমরা অবজেক্ট, এর মোট দুখানা ভাগ রয়েছে, এক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, দুই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। একটু আগেই বলেছি আমি যে কিছু ভার্ব রয়েছে, যে সমস্ত ভার্বের কিন্তু দুটি করে অবজেক্ট দেখা যায়, যেমন টেল, গিভ, যেমন টেল, গিভ, আস্ক, ব্রিং, টিচ ইত্যাদি। এই সমস্ত ভার্বের কিন্তু দুটি করে অবজেক্ট দেখা যায়। ধরো লিখছি আমি হি গিভস মি এ ফ্লাওয়ার, হি গিভস মি এ ফ্লাওয়ার। তো প্রশ্ন করো গিভকে, হি গিভস হোয়াট, উত্তর কি আসছে এ ফ্লাওয়ার। তাহলে এখানে একটা পেলাম অবজেক্ট। যখন প্রশ্ন করছি হি গিভস হুম, উত্তর আসছে মি, তখন মি একটা অবজেক্ট। এবার দেখব আমরা এই ভাগ সম্পর্কে। তাহলে এখানে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটাই বা ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো মূলত যেগুলো হচ্ছে বস্তুবাচক, যেগুলো দিয়ে কোনো বস্তুকে বোঝায়, যেমন ফুল, পেন, পেন্সিল, মোবাইল, সেগুলো হচ্ছে তোমাদের ডাইরেক্ট অবজেক্ট। এবং যে সমস্ত অবজেক্ট দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায় সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে মি এখানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে এই ফ্লাওয়ার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক একই রকমভাবে বলতে পারি আমরা এক্সাম্পল দিয়ে একটা, রাজা টেলস হার এ স্টোরি, রাজা টেলস হার এ স্টোরি। যখন আমরা প্রশ্ন করছি রাজা টেলস হোয়াট, কি উত্তর আসছে, উত্তর আসছে এ স্টোরি, তখন এ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যখন প্রশ্ন করছি রাজা টেলস হুম, উত্তর আসছে হার, তখন হার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আশা করি তোমরা এই অবধি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে বুঝতে পারলে। এবার আমরা আসব প্রেডিকেট সম্পর্কে। তাহলে প্রেডিকেট কাকে বলে, বাক্যের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয়, বা সাবজেক্ট যাহা কিছু করে, তাহলে কি বলতে পারি আমরা, যে হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর ইজ, অর্থাৎ বাক্যের মধ্যে
সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয় বা সাবজেক্ট যাহা কিছু করে তা হলো প্রেডিকেট। এবং জানবো আমরা অবশ্যই যে একটা প্রেডিকেট সব সময় ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে প্রেডিকেট begins with a verb, যেমন ধরে বলছি যে নীলা ড্রিঙ্কস ওয়াটার। তাহলে আমরা আগেই জেনেছি যেখানে নীলা হবে সাবজেক্ট নিশ্চয়ই, কারণ কি অ্যাক্টিভ ভয়েসেতে যে কাজ করে, কাজ যেখানে কি পান করা কাজ, কাজ কে করছে নীলা করছে, তাই নীলা এখানে সাবজেক্ট। এবং দেখো সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলছি আমরা তা হচ্ছে প্রেডিকেট। এবং লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ড্রিঙ্কস অর্থাৎ তার ভার্ব দিয়ে এখানে এই প্রেডিকেট পার্টটা শুরু হচ্ছে। তাহলে আমরা জানলাম কাকে প্রেডিকেট বলে। এটাই দেখলাম আমরা যে বাক্যের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয় বা সাবজেক্ট যাহা কিছু করে তা হলো প্রেডিকেট। এবং তোমরা এটা মনে রাখবে যে সবসময় কিন্তু প্রেডিকেট ভার্ব দিয়ে শুরু হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো এমসিকিউজ নোটস পেতে চাও তবে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ এলআরএনআর ডাউনলোড করো এবং ব্যবহার করো। ধন্যবাদ।